নমস্কার নিউজ ওয়াচের সমস্ত দর্শকদের। আমরা এই মুহূর্তে রয়েছি যে ইয়াকুব আলী বিএড কলেজ, তার যে বিশেষ অনুষ্ঠান, সেই বিশেষ অনুষ্ঠান এতক্ষণ আপনারা সরাসরি দেখলেন নিউজ ওয়াচের পর্দায়। আহ, সেই কৃতি ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হলো। বিএড যারা স্নাতক হলেন, বিএড যারা শিক্ষালাভ করলেন, তাদের হাতে একেবারে সেই শংসাপত্র সরাসরি তুলে দেওয়া হলো সেই কনভোকেশন অনুষ্ঠানে। প্রায় 2 শতাধিক ছাত্রছাত্রীদের হাতে সেই শংসাপত্র তুলে দেওয়া হলো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ইয়াকুব আলী বিএড কলেজ, তার কর্ণধার আব্দুর রব সাহেব। স্যার, বছর ভিত্তিক একটা যে বিএডের যে একসময় আমরা আপনার সাক্ষাৎকার নিয়েছিলাম যে বিএডের ভর্তি প্রক্রিয়াটা বন্ধ ছিল, আবার চালু হলো এবং শংসাপত্র প্রদান হলো। প্রচুর কৃতি ছাত্রছাত্রী আজকের শংসাপত্র হাতে পেলেন। এই শুভ দিনে কি বলবেন? দেখুন, দীর্ঘ ৪ বছর পর তাদের সার্টিফিকেটগুলো আজকে তুলে দেওয়া হলো। আমরা কয়েকদিন আগেই সার্টিফিকেটগুলো পেয়েছি, একসঙ্গেই 4টে বছরের প্রায় 400 জন স্টুডেন্টকে আমরা এই প্রশংসাপত্র তুলে দেবো। কিন্তু তার মধ্যে আজকের উপস্থিত হয়েছেন 273 জন। বাকিগুলো কয়েকদিনের মধ্যে তারা আসবে, আবার তাদের হাতে দেওয়া হবে। আমরা পশ্চিমবাংলার মধ্যে প্রথম সমাবর্তন অনুষ্ঠান করছি, এটা গর্বের বিষয়। শান্তিনিকেতনে সমাবর্তন হয় আমরা দেখেছি, গাছের তলায় যেমন অনুষ্ঠান হয় আম্রকুঞ্জ মঞ্চে, ঠিক এখানেও সোনাঝুরি মুক্ত মঞ্চেই সমাবর্তন সব। এখানে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রক রাজা সেন, উপস্থিত ছিলেন শীষের অ্যাডভোকেট আব্দুল ওহাব, আমাদের আমাদের ল কলেজের প্রিন্সিপাল বিশ্বজিৎ ভর্তি সহ আরও অনেকেই। এই শীতটা বললে একটা, আপনি যে বলছেন যে সমাবর্তন অনুষ্ঠান, শান্তিনিকেতনে এই কালচারটা রয়েছে, কিন্তু আমাদের একটা কি হয়ে গেছে বিষয়, যে আপনিও শুনে থাকবেন ফেস্ট 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 একটা ফেস্টিভ্যাল। কলেজ থাকলেই নাকি একটা ফেস্টিভ্যাল করতে হয়, একটা বার্ষিক অনুষ্ঠান করতে হয়, নাকি নবীনবরণ অনুষ্ঠান করতে হয়, সেখানে ধুমধাড়াক্কা নাচ গানা হয় সব কিছু। এই পড়াশোনার সংস্কৃতিতে সব কিছুরই প্রয়োজন আছে, কিন্তু যেটা হচ্ছে কি অতি বাড়াবাড়ির বিষয় না? দেখুন, সংস্কৃতি আমরা যাকে আমাদের দেশের সংস্কৃতি বলি, অন্য দেশে সেটা অপসংস্কৃতি হতে পারে। কিন্তু আমরা বাঙালি, আমরা আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টিটাকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে যেমন আমাদের সংস্কৃতি, সেই সংস্কৃতির ধারা এবং আমরা বহাল রাখার চেষ্টা করছি মানে এখানে। আমি বলতে চাইছি যে, যেহেতু এলাকায় আপনি দক্ষিণ চব্বিশ পরগনাতেই দেখতে পাবেন অনেক কলেজ রয়েছে, সেখানে ফেস্টিভ্যাল হয়, বার্ষিক অনুষ্ঠান হয়, কিন্তু তার সঙ্গে এটাকে কতটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে? এবং এটা বাস্তবিকই কঠিন, কিন্তু এটাকে আমাদের কঠিন কাজকে আবার কঠিন সহজ করা যায় যদি আমরা নিরলসভাবে চেষ্টাটা করি। তো আমরা চেষ্টা মানুষের করছি উদ্যম। আমাদের বাংলার সংস্কৃতি, বাংলার গান, বাংলার কবিতা যে সমস্ত আছে সেটা দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। বাংলার কবি, শিল্পী, সাহিত্যিকরা যারা করে গেছেন তাদেরকে আমরা সামনে আনার চেষ্টা করছি এবং সেইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি, তাদের অনুসরণ করেই আমরা এগিয়ে যাচ্ছি। একটা মানে যে শিক্ষা জগতে একটা অরাজকতা চলেই এসছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে, যে জায়গা থেকে আমরা শিক্ষিত হয়েও অনেক মেধা ছাত্ররা রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে, চাকরির জন্য বিকাশ ভবন যাচ্ছে, তাদের নিয়োগ দেওয়া হচ্ছে না, পরীক্ষায় পাশ করে রয়েছে, মৌখিক ইন্টারভিউ হচ্ছে না, নানান কারণে তারা রাস্তায় ঘুরছে, তাদেরকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। এই এর মধ্যেও প্রচুর ছাত্রছাত্রীরা তারা এখনো পর্যন্ত যে স্বপ্ন দেখছে যে আগামী দিনে তারা শিক্ষক হবেন, এই বিএড ডিগ্রিটা নিচ্ছেন। মানে মানুষ, ছাত্রছাত্রীদের যে আকাঙ্ক্ষা আশা, সেটা নিয়ে কি বলবেন, যে উদ্যম রয়েছে? এখন শিক্ষা জগৎটা আলাদা, রাজনৈতিক জগৎটা আলাদা, কিছু কিছু ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু শিক্ষার সঙ্গে রাজনীতির আলাদা একটা পার্থক্য আছে। শিক্ষায় প্রত্যেক মানুষকে শিক্ষিত হতে হবে, লেখাপড়া শিখতে হবে এবং সেই শিক্ষাটাকে কেন্দ্র করে পরবর্তীকালে তার জীবনের উত্তরণ হয়। ফলে যদি ভালোভাবে পড়াশোনা করে, ভালো রেজাল্ট করে, বিভিন্ন জায়গায় তারা কর্মক্ষেত্রে তারা সুযোগ পাবে। যদি পড়াশোনা না করে তাহলে অসুবিধা হতে পারে, নাম্বার কম হতে পারে।
কিন্তু তার মধ্যেও যদি সে সচেষ্ট হয়, যদি পাশ করে যায়, তাহলে তার চাকরি করার মানে অধিকার আছে। এটা আমাদের সংবিধান। আর আজকের হচ্ছে সেই সংবিধান দিবস। আম্বেদকর আজকের দিনটাই আমরা সংবিধানের অর্ডারটা আমরা পালন করেছিলাম, মেনেছিলাম, আজকেরই উত্থাপন করা হয়েছিল। ফলে এই অর্ডারটা আজকের সংবিধান দিবস, মানে বি আর আম্বেদকর যে সংবিধান রচনা করেছিলেন, তাই আজকের দিনটাকে সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। কিন্তু আমরা আমাদের এখানে সমাবর্তন করছি। তো আমাদের ল কলেজ, ইয়ার ল কলেজ, তারা সংবিধান দিবস পালন করেছে নজরুল মঞ্চে। তো যে প্রসঙ্গ আপনি বললেন যে চাকরির সঙ্গে রাজনীতির সম্পর্ক থাকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে দুর্নীতি হতেই পারে, কিন্তু তবুও আমি মনে করি যে আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিকই চলছে। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে, সেটা তো ব্যতিক্রম ঘটবে, ঘটা স্বাভাবিক কিছু রাজনৈতিক নেতাদের জন্য। যে পার্থ চ্যাটার্জি আমাদের একটা নজির গড়ে দিলেন, সেই পার্থ চ্যাটার্জি এখন বেরিয়ে এসে বলছে করাপশন ইজ নট অ্যান ইস্যু। কিভাবে দেখছেন? দেখুন, বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা আর শিক্ষা ব্যবস্থা সব আলাদা। প্রশাসন দেখবে বিচার ব্যবস্থা ঠিক হয় কিনা। দেখুন, পার্থবাবুর ক্ষেত্রে কি বলবো, এটা সিবিআই মানে ওনার কারণে সিবিআই হয়তো তারা একটা বিএডের ভর্তি প্রক্রিয়াটা বন্ধ সিবিআই তারা এনকোয়ারি করেছিল, ইডি তারা এনকোয়ারি করেছিল, কিন্তু তারা কোনো রেজাল্ট তারা দিতে পারল না। ফলে মানুষ হতাশ। ফলে আইনের ক্ষেত্রে জামিন পেয়ে গেছে, জামিন পাবেই। যদি সঠিক ব্যবস্থা নিত তাহলে এই জিনিসটা হতো না। তো এটা তো কি বলবো, আইন ব্যবস্থাকে তো আমরা শ্রদ্ধা জানাতেই হবে। ফলে শ্রদ্ধা জানাতেই হবে, কিছু করার নেই, আর কিছু বলারও নেই এই বিষয়ে। তিনিও আইনিগতভাবে চলছেন, সেটা অবশ্যই বিষয়। আমরা মানে একেবারে নতুন বছরে আর 1 মাস পরেই পা দেব। আমাদের এখানে শান্তিনিকেতনের আদলে সেই পৌষ পার্বণ করা হয়, পৌষের মেলা করা হয়, স্টল দেওয়া হয় এই নলেজ সিটিতে, এবং বিভিন্ন মঞ্চ জুড়ে পুরো একেবারে 5 দিন ধরে অনুষ্ঠান পর্ব চলে। 1 তারিখ থেকে শুরু হয় 5 তারিখ পর্যন্ত। মানে এই যে কালচারটাকে শান্তিনিকেতনে আপনি অনেক দিন থেকে ধরেই করছেন, শিল্পীদের কলকাতা থেকে তুলে আনা এবং তাদের পরিচয়, তাদের দেখভাল করা, তাদেরকে পারফর্ম করানো, যে যে কঠোর পরিশ্রম করছেন আপনি, কতটা সফল পাচ্ছে এবং এবছর আর কতটা সফল আসতে চলেছে, কি বলবেন? দেখুন, শান্তিনিকেতনের আদলেই আমরা এখানে পৌষ মেলাটা শুরু করেছি। আজকে দীর্ঘ প্রায় 8 বছর ধরে আমাদের এই পৌষ মেলা চলে আসছে। এবছরে নবমতম বর্ষে পদার্পণ করবে। 1 তারিখ থেকে 5ই জানুয়ারি পৌষ মেলা হবে। প্রায় 350 মানে সাংস্কৃতিক সংগঠন এখানে আবেদন করেছে পার্টিসিপেট করার জন্য, কিন্তু আমাদের অত ক্যাপাসিটি নেই। আমরা 235টা সংগঠনকে আমন্ত্রণ জানিয়েছি 1 থেকে 5ই জানুয়ারি। 1 সপ্তাহের মধ্যেই আমরা তাদের জানিয়ে দেবো কার কবে প্রোগ্রাম হবে। এটা আমাদের যারা কলেজের অধ্যাপক রয়েছেন তারা এটাকে তালিকা তৈরি করছেন। প্রেস ক্লাবে একটা মিটিং হবে, সেই প্রেস ক্লাবে মিটিংয়ে আমরা সবাইকে ডাকছি, ডেকে সেখানে আবার সবাইকে জানিয়ে দেওয়া হবে 1 তারিখ থেকে 5ই জানুয়ারির মধ্যে কবে। ওটা আমরা প্রেস ক্লাব বুকিং করে তারপরে আমরা বলবো, আমরা জানিয়ে দেবো কবে হবে। সম্ভবত 15ই ডিসেম্বরের মধ্যেই হবে। তারপরে দেখা যাক 1 থেকে 5ই জানুয়ারি কিভাবে করা যায়। আচ্ছা, পুরো একদম আপনি শিক্ষাবিদ একজন, আপনাকে সেই মতটা নেব, যেখানে একদম পুরো এই কলেজের বাইরের বিষয়, যে SIR স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যেটা আমরা বিহারে প্রথম দেখলাম হলো 2003 সালের পরে, বিহারে 2025-এ হলো, এবং আমাদের 2002 সালের পরে এখন 25-এ চলছে। আহ, বিহারে একটা ইলেকশন হলো, সেখানে আহ, মানে যে যারা শাসন ক্ষমতায় ছিলেন তারা একদম ঢালাও ভোট পেলেন। এখানে যেটা বলা হচ্ছে যে একটা তড়িঘড়ি করে SIR এর ফলে বিশেষ কোনো রাজনৈতিক দল সুবিধে পাচ্ছে, শাসক দল সুবিধে পাচ্ছে, কি বলবে? দেখুন, SIR টা কি এশায়ের করা হচ্ছে? এশায়ের পদ্ধতি সম্পর্কে বলতে পারবো না, কিন্তু এশায়ের পদ্ধতি ফর্ম ফিল আপ করার জন্য, ভোটার লিস্ট তৈরি করার জন্য বিএলআররা আমাদের ঘরে ঘরে এসেছে, আমরা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি।
এ তো প্রতি বছরই হতো, ভোট আসার আগে 2 বছর 4 বছর একবার করে এই জিনিসটা সংশোধন হতো, ভোটার লিস্ট সংশোধন করা হতো, নতুন ভোটার আবার সংযোজনও করা হতো, সেগুলো হতো, কিন্তু এবারেও সেটা হবে। তো এটা তো নতুনত্ব কিছু দেখছি না। তবে কিছু মানুষ এইটাকে আতঙ্ক ছড়াবার চেষ্টা করেছে এবং মানুষের মধ্যে বিভেদ ছড়ানোর চেষ্টা করেছে। কিছু মানুষ আতঙ্ক ছড়াবার চেষ্টা করেছে, মানুষ বিভাজন ছড়াবার চেষ্টা করেছে। কিছু কিছু মানুষ বলেছে এখানকারের যারা মানুষ তাদেরকে বাংলাদেশে পাঠাবে, তাদের রোহিঙ্গা বলে তাড়িয়ে দেবে। মানে এটা তো ঠিক নয়। রোহিঙ্গাকে যদি এখানে আমাদের ভারতবর্ষে রোহিঙ্গা এসে থাকে, আমাদের বর্ডারের দায়িত্বে যারা রয়েছেন বর্ডার সিকিউরিটি ফোর্স, তাহলে তারা কি করছে? এখানকার স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কি করছেন? যদি রোহিঙ্গারা লক্ষ লক্ষ লোক যদি এখানে ঢুকে পড়ে, তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স কি করলো? আর তার দায়িত্বে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিই বা কী করলেন? তাহলে ব্যর্থতা কার? স্বরাষ্ট্রমন্ত্রীর। ব্যর্থতা কার? বিএসএফের। তাহলে কি ফলে আপনি বলবেন যে ভুল করে ভুলটাকে সংশোধনের কাজ চলছে? দেখুন, এটা একদম মিথ্যা কথা। যে রোহিঙ্গার কথা বলেছে সে রোহিঙ্গা ধারে কাছেও নেই। খুব কম সংখ্যক, হয়তো 1-2 হাজার ভুল করে রোহিঙ্গা, এসছে হয়তো মিয়ানমার থেকে এক বাংলাদেশ দু হয়ে হাজার হয়তো এসেছে, কিন্তু সেটাকে আমাদের এখানে লক্ষ লক্ষ রোহিঙ্গা বলে চালিয়ে দেওয়া হয়েছে। এটা মিথ্যা প্রচার। আবার এই যে এসআইয়ের নামে যে অনেক লোক মারা যাচ্ছে, এটাও ঠিক নয়। হয়তো 1-2 জন মারা যেতে পারে, তাদের উপরে চাপ পড়ছে, এই কদিনের মধ্যে তাদের এসআইয়ের ফর্ম ফিল আপ করে দিতে হবে। তারা কম্পিউটার অনেকে জানে না, অনেক শিক্ষকরা রয়েছেন কম্পিউটার চালাতে জানে না, ফলে তাদের উপর একটা প্রেশার সৃষ্টি হতে পারে, কয়েকজন হয়তো মারা যেতে পারে। কিন্তু এত লোক মারা যাচ্ছে, এটাও বিশ্বাসযোগ্য নয়। মানে খুব তড়িঘড়ি হচ্ছে খুব বলছেন। তড়িঘড়ি করা হচ্ছে এবং এটা ঠিক হচ্ছে না। দীর্ঘ সময় নিয়ে একটা সংশোধন করা দরকার, এসআইআর করা দরকার। এই এত কম সময়ে তড়িঘড়ি করে তাহলে কি হবে? ভুল হয়ে যাবে, অনেক ভুল। যেমন দেখুন বিহারে যা হলো, বিহারে যা ভোট দিল, যা ভোটার তাছাড়াও বেশি লোক ভোট দিল, যা ভোটার তাছাড়া বেশি লোক ভোট দিল। এটা কি করে হয়? এটা তো হওয়া সম্ভব নয়। এখানেও দেখুন ওই রকম হয়তো হবে। যে মানুষ বেঁচে আছে সে মৃত হবে, আর যে মানুষ মৃত সে হয়তো জীবিত, এরকমও হতে পারে। কিছু মানুষ তড়িঘড়ি করলে এটা হওয়ার সম্ভাবনা ছিল। যদি আরো সময় নিয়ে করতো তাহলে হয়তো ভালো হতো। আহ, কংগ্রেসের সঙ্গে আপনাদের একটা পুরানো রিলেশন আছে, সেই কারণে একটা প্রশ্ন না করলে নয়, যেটা কংগ্রেস আস্তে আস্তে প্রত্যেকটা রাজ্য থেকে নিজেরা যেন একটা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, এর কারণ হিসেবে আপনি কি মনে করেন? এটা পরিবারবাদ চলছে, গান্ধীত্ববাদ চলছে? দেখুন, কংগ্রেসের সঙ্গে আমার সম্পর্ক আছে এটা ভুল। আমার বাবা কংগ্রেস করতেন। প্রফুল্ল সেনের, চিফ মিনিস্টার প্রফুল্ল সেনের সহকর্মী ছিলেন। 1947-এর আগে তিনি কংগ্রেস করেছেন। স্বাধীনতার পর তিনি রাজনীতি থেকে সরে আসেন, তিনি কংগ্রেস ত্যাগ করেছেন। ফলে আমি কংগ্রেস, পরিবারের বাবা কংগ্রেস করেছেন, কিন্তু আমি কংগ্রেস করিনি। আমি ওই নীতিতে বিশ্বাসী নয়। আমি ছাত্র রাজনীতি করেছি, বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি। পরবর্তীকালে 1996 সালের পর আমি রাজনীতি থেকে একদমই সরে এসেছি। আমি আর রাজনীতির সঙ্গে যুক্ত থাকিনি, কারণ আমার যেটা মনে হয়েছে রাজনীতি যারা করছে পেশা হিসেবে গ্রহণ করে নিয়েছে এবং এটাও একটা বিজনেস। ফলে আমি ওইটা থেকে সরে আপনি তো এসেছি। নিজেই বলেছেন যে কোনোদিন আপনি রাজনীতিতে প্রবেশ আর করবেন না, করব না। এটা তো বলেছেন। তো আমি বলছি যে মানে কংগ্রেসের একটা যে অবস্থা আস্তে আস্তে আরো খারাপ জায়গায় চলে যাচ্ছে, এটা আপনি কি মনে করেন একজন ব্যক্তি অবস্থা হিসেবে? কি খারাপ মনে তো হবেই, কংগ্রেসের খারাপ অবস্থা হবেই, কারণ কংগ্রেসের সেরকম লিডার জন্মগ্রহণ করছে না। যারা আছে সব পুরনো যুগের লোক আছে। রাহুল গান্ধীর নতুন পর্যাপ্ত না। রাহুল গান্ধী ঠিকই আছে, রাহুল গান্ধী নিশ্চয় ঠিক আছে, কিন্তু এটা ভারতবর্ষের ক্ষেত্রে বলা একরকম আর আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে বলা একরকম। পশ্চিমবাংলা করে কোনো রাজনৈতিক মানে কংগ্রেসের কোনো নেতাদের আমরা উঠতে দেখছি না, ফলে সেটা দল থেকে অনেকটা সরে যাচ্ছে। মানুষের মন থেকে তাদের কাজকর্ম যেরকম হওয়া দরকার, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে রাজনীতিগতভাবে মিশে যাওয়া দরকার ছিল, কংগ্রেসকে সেই ভূমিকায় আমরা দেখছি না। বরং সেই তুলনায় তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা কাজে ঝাঁপিয়ে পড়ছে, বিজেপি প্রত্যেকটা কাজে ঝাঁপিয়ে পড়ছে, বামপন্থীরা প্রত্যেকটা কাজে ঝাঁপিয়ে পড়ছে, কিন্তু কংগ্রেসকে সেইভাবে কাজ করতে দেখছি না। আহ, আমরা
কথা বললাম অনেক বিষয় নিয়েই, অনেক কিছু জানার চেষ্টা করলাম। আজকের একেবারে রাজনীতিক অবশ্যই কলেজের সম্পর্কে জানা হলো, এবং বিশেষ করে ব্যাচেলার অফ এডুকেশন বা বিএড যে আজকের সমাবর্তন একটা অনুষ্ঠান করা হলো, সেখান থেকে 2 শতাধিক মানুষকে শংসাপত্র বা কৃতি ছাত্রদের শংসাপত্র তুলে দেওয়া হলো। আরও মোট 400 জনকে সংবর্ধনা বা আপনার শংসাপত্র হাতে তুলে দেওয়া হবে। এবং সকল ছাত্রছাত্রীদের জন্য আপনার কি মেসেজ থাকবে? আগামী দিনে আমরা আরও বেশি করে অনুষ্ঠানগুলো করব, আরও ছাত্রছাত্রীরা এখান থেকে পাশ করবে, তাদের উৎসাহ দেওয়ার জন্য, তাদের আরও আগামী দিনে ভবিষ্যতে তারা যাতে কাজ করতে পারে, বিভিন্ন জায়গায় মাথা তুলে চলতে পারে, সেজন্য তাদের উৎসাহ দেওয়ার জন্য যা যা প্রোগ্রাম নিতে হয় আমরা সেগুলো পরবর্তীকালে কর্মসূচিতে সেগুলো আমরা নেব। অসংখ্য ধন্যবাদ স্যার। নলেজ সিটির কর্ণধার আব্দুর রব সাহেবকে অসংখ্য ধন্যবাদ। স্টুডেন্ট যারা সদ্য পাস করে গেলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তারা আগামী দিনে তাদের ফিউচার ব্রাইট হোক, এবং নবাগতদের তারাও আসুক এবং সাদর বলে তারা এবং ভালোভাবে তারা শিক্ষা নিয়ে শিক্ষাবিদ হয়ে পরবর্তীকালে তারা নিজেদের জীবনযাপন করুক। সকলকে ধন্যবাদ নিউজ ওয়াচের পক্ষ থেকে।